ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে আমরা দেখব নিফটি কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, কেন এতটা ডাউন হয়ে চলেছে এবং এর শেষ কোথায়। আমাদের পোর্টফোলিও গুলো ডাউন হয়ে গেছে, তাহলে কি এই সব পোর্টফোলিও গুলো এখন কি সেল করে বেরিয়ে যাওয়া উচিত, না প্রফিট বুক করে নেওয়া উচিত, নাকি ওয়েট করা উচিত। আবার অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে এগুলো লং টার্ম এফেক্ট, অর্থাৎ এই যে পতন হবে এবং এটা অনেক দিন ধরে চলবে, মানে মাসের পর মাস ধরে আটকে যেতে পারে। ফলে যারা শর্ট টার্ম ট্রেড করছে তাদের জন্য কি করা উচিত, সুইং ট্রেডিং জন্য কি করা উচিত, লং টার্ম যারা ইনভেস্টেড তাদের ক্ষেত্রে কি সব স্টক কি ঠিকমতো দৌড়বে, আবার রিকভারি দেবে, নাকি ওয়েট করতে হবে একটা পজিটিভিটি কিছুর জন্য। অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওটা রয়েছে। এই ভিডিওর মধ্যে আরেকটা রিকোয়েস্ট তোমাদের সবাইকে, যারা পেন ড্রাইভের জন্য আমাকে পেমেন্ট করে দিয়েছো তারা একবার কিন্তু মেলে আমাকে জানাবে, কারণ আমি এবারে ফাইনাল লিস্ট তৈরি করে ফেলেছি। যখন এই ফাইনাল লিস্টটা তৈরি হয়ে গেল, এবারে আমি ফাইনাল মতো পাঠিয়ে দেবো। দেওয়ার পরে আমার তারপরের কাজ শুরু হবে এবং সে কাজগুলো হবে কিন্তু বই নিয়ে, অর্থাৎ এরপরে বই বেশ কিছু আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি, বাংলা ইংলিশ, সেই কিছু বই আমি সবাইকে দেওয়া শুরু করবো। কিন্তু সেটা শুরুর আগে আমি এই পেন ড্রাইভের সমস্ত কাজগুলো কমপ্লিট করতে যাচ্ছি। পেন ড্রাইভ বলতে বক্তব্য কি, পেন ড্রাইভটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, সেখানে অনেকগুলো ভিডিও থাকছে ফান্ডামেন্টাল টেকনিক্যাল নিয়ে। এই ভিডিওগুলো আমার বেসিক্যালি ইউটিউবে ছিল, কিন্তু ইউটিউবের কিছু ওইগুলো সব বন্ধ রয়েছে। মেম্বারশিপ নিয়ে যারা দেখছিল তাদের স্টপ হয়ে গেছে। তো অনেকে যারা মেম্বার কিংবা যারা মেম্বার নয় তারা রিকোয়েস্ট করেছিলেন যদি ভিডিওগুলো অফলাইনে আমরা দেখতে পারি তাহলে খুব সুবিধা হয়। তো এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবো। তো এই রিকোয়েস্টের জন্য পেন ড্রাইভে করে প্রত্যেককে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যারা রিকোয়েস্ট করেছো। 1600 টাকা মোটামুটি চার্জ পড়ছে। এর মধ্যে কনভেন্স, পেন ড্রাইভ এবং এই টেকনিক সমস্তগুলো নিয়ে মোটামুটি 20-21টা মতো ভিডিও থাকছে, 3 GB মতো ডেটা। এটা পাঠিয়ে দেওয়া হচ্ছে যাদের নিতে উৎসাহী, এবং ওটা মেল করে জানাবে। আজকে চলো, স্টক মার্কেট কিন্তু কন্টিনিউ পড়ে চলেছে। আমরা দেখতে পেলাম যেটা আজকে এখন 22,892 রয়েছে, যেটা বলছিলাম 22,800 কিন্তু হচ্ছে সাপোর্ট, অর্থাৎ 22,800 কে যদি হয়ে গিয়ে নিচের দিকে নেওয়ার চেষ্টা করে তাহলে পর কিন্তু অনেকটা কারেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচুর বড় বড় স্টক যেগুলো রয়ে গেছে সেগুলো সমস্তগুলো কিন্তু এই সিচুয়েশনে দারুণ ভাবে নেগেটিভ জায়গায় শুরু করে দিয়েছে যাওয়া। যেটা দেখছিলাম, সেন্সেক্স রয়েছে 75,700-তে এবং নিফটি রয়েছে 22,881। এই সিচুয়েশনে জেন টেকনোলজি একটা গুরুত্বপূর্ণ স্টক, প্রায় 9% বেশি কিন্তু নেগেটিভ জায়গায় চলে গেছে। এবং শুধু তাই নয়, এবারে দেখছি এলটি ফুডস, সেটা কিন্তু 7% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। ইন্ডিয়ার অটো 7%, গ্র্যাভিটা 7.47%। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি আমরা কিন্তু আস্তে আস্তে একটা এমন সিচুয়েশন হচ্ছে, পোর্টফোলিও নেগেটিভ হয়ে আসছে এবং বেশ কিছু স্টক যেগুলো এন্ট্রি করা ছিল, যেসব জায়গায় যেসব স্টকগুলো প্রফিটে ছিল সেসব স্টকগুলো কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি নেগেটিভ জায়গায় চলে আসছে। এই যে সিনারিওটা তৈরি হয়েছে, এখানে কি করা উচিত, কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, কেন আমি বলছি এই সিচুয়েশনে, মানে এর ভবিষ্যৎ কি রয়েছে, মানে ঠিক কোন রিজন গুলোর জন্য এই সিচুয়েশন রয়েছে, বেশ কিছু স্টক থেকে আলোচনা করা রয়েছে। সমস্ত কিছু শুরুতে আমি স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট মুক্ত করে অসংখ্য ধন্যবাদ। ওদের উৎসাহ, সকলের উৎসাহতেই কিন্তু তোমাদের উৎসাহে কাজ চলছে, এগিয়ে চলছে। আজকে এইখানে যে বক্তব্যটা রাখা সেটা হচ্ছে এই পার্টিকুলার সিচুয়েশন দাঁড়িয়েছে যেখানে আমাদের পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে, যেখানে প্রচুর যেসব স্টকগুলোতে প্রফিট ছিল সেগুলো দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে। এইরকম সেটা সিনারিও দাঁড়িয়ে রয়েছে। কেন এক্সাক্ট এই প্রশ্নগুলো চলে আসছে প্রথম মনে, সেটা প্রথম যে ব্যাপারটা চলে আসছে সেটা কিন্তু 1 নাম্বার এফআইআই, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, তারা কিন্তু কনস্ট্যান্টলি সেল করে চলেছে। সেকেন্ড ওয়ান, আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সব থেকে বেশি গুরুত্ব লাগছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ওনার শুধু আশা নয়, ওনার বেশ কিছু বিল পাস করা, এবং এই বিলগুলো শুধু পাসিং বলে না, তার মধ্যে ইন্ডিয়ার একটা বড় জায়গা রয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে গতকাল যে স্টেটমেন্টটা দিয়েছে ওটাও খুব মারাত্মক ধরনের, এবং এটা যেটা ব্যাপারটা হচ্ছে সেটা একটু খুলে বলা দরকার। সেটা হচ্ছে ডলারের প্রাধান্য দিয়ে কিন্তু এত বছর ধরে আমাদের বিজনেস চলছে, সারা বিশ্ব চলছে ডলারকে, মানে বিন্দু ডলারকে রেখে পুরো বিশ্বটা ঘুরছে। এখন মুশকিল হচ্ছে রিসেন্ট যে ঘটনাটা ঘটছে রাশিয়ার ক্ষেত্রে, যে এমবার্গো গুলো দিয়ে দিয়েছিল, ইউএস স্যাংশন লাগিয়ে দিয়েছিল, যার ফলে কিন্তু দেখেছিলাম প্রচুর ভাবে ওরা কিন্তু বিধ্বস্ত করতে পেরেছিল। তখন এই সিচুয়েশনে বেশ কিছু দেশ তারা আলাদা হয়ে বলছে আমরা নিজেদের মতো করে একটা ট্রেড তৈরি করব, একটা ব্রিক্স বলে এটাকে বলা হয়। তার মধ্যে আমাদের এই এশিয়ার বেশ কিছু দেশ রয়েছে, আমরা নিজেরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করে নিচ্ছি এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ডলারে বদলে আমরা একটা এক্সচেঞ্জ হিসেবে নেব এবং সেইভাবে আমরা কাজ করব।
যখন এই প্রশ্নটা আসে, এর একটা এফেক্ট কিন্তু আমেরিকার ক্ষেত্রে পড়বে। এবং যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসে, তখন কিন্তু আসার সময়, ইলেকশনের সময় উনি বলেছেন খুব পজিটিভ কতগুলো কথা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের খুব মানে স্থায়ী থাকবে এবং সুদৃঢ় থাকবে, আমাদের অনেকগুলো কাজ থাকবে। কিন্তু প্রেজেন্ট যে সিনারিওটা গতকালের স্টেটমেন্টে দেখা গেল, ব্যাপারটা কিন্তু চার থেকে পরিবর্তন ঘটলো। এবং সেখানে যে ব্যাপারটা ওনারা বলছে, সেটা বলছে বেশ কিছু ট্যাক্স আমরা নিয়ে আসছি, বেশ কিছু রিসিপ্রোকাল ট্যাক্স বলে একটা ট্যাক্স আনা হচ্ছে। এই রিসিপ্রোকাল ট্যাক্স কথার অর্থ হচ্ছে যে কোনো খুশিতে আমরা ট্যাক্স বসাবো। মানে ব্যাপার এরকম দাঁড়াচ্ছে, ওনারা বলছে ট্যারিফ চার্জ, এবং গভর্নমেন্ট ইন্ডিয়ার ক্ষেত্রেও তারা সমানভাবে চার্জ করবে, যেরকম অন্যান্য ক্ষেত্রে কানাডা বা অন্যান্য ক্ষেত্রে বা সে যে কথাটা বলেছে সেভাবে, অর্থাৎ 100% ট্যারিফ চার্জ। এই যে আমাদের এই বিংশ শতাব্দী দাঁড়িয়ে আমাদের যে কোনো দেশের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কিন্তু এই ট্রেড বিজনেস, অর্থাৎ তুমি যা প্রোডাকশন করছো তোমার দেশে, সেগুলো বাইরে দিচ্ছ, তার বদলে তোমার যে অভাব রয়েছে জিনিসগুলো, সেগুলো বাইরে থেকে তুমি কিনে নিয়ে আসছো। এইটা যেন ক্লিয়ার থাকে ব্যাপারটা। এটা করার জন্য তোমাকে কিন্তু বাইরের উপর ডিপেন্ডেন্স, এই ডিপেন্ডেন্সিটা যত কমাতে পারবে সেই দেশ সব দিক থেকে ততটাই সমৃদ্ধশালী হয়ে উঠবে। এখানে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়া কিন্তু একেবারে পুরোপুরি নিজেই সবকিছু পারছে না, প্রচুর জায়গায় ডিপেন্ডেন্স থাকতে হচ্ছে, অর্থাৎ সেলফ ডিপেন্ডেন্সি থাকছে না। তাদের কি করছে, ফুয়েলের উপর ডিপেন্ডেন্স থাকতে হচ্ছে, ফার্মার ক্ষেত্রে ডিপেন্ডেন্স থাকতে হচ্ছে, টেক্সটাইলের ক্ষেত্রে ডিপেন্ডেন্স থাকতে হচ্ছে, আইটি সেক্টরের ক্ষেত্রে ডিপেন্ড থাকতে হচ্ছে। প্রত্যেক সেক্টর প্রত্যেক জায়গায় তাদেরকে এক্সপোর্ট করছে, তার বদলে তারা ডলার পাচ্ছে, এতে কাজের কাজ চলছে। এই যে ব্যাপারটা চলছে, এবার এইগুলো দিয়ে তারা তেল কিনছে। এই যে জিনিসটা হচ্ছে, শুধু তেল বলে না, বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্ট, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের মিনারেলস, সমস্ত কিছুটা কিনছে। এই যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে ওদের কাছে, এখানে প্রথম ঘটনা যখনই ব্রিক্সে যারা যারা ঢুকেছে তাদের উদ্দেশ্যে এক ধরনের রীতিমতো সাবধান বাণী ছিল ইউএস থেকে, এবং তার পরবর্তীকালে এই যে ঘটনাগুলো ঘটেছে, ফলে ইন্ডিয়ার ক্ষেত্রে বেশ কিছু এক্সপোর্ট কিন্তু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম ঘটনাগুলো আইটি সেক্টর দেখবে কিংবা ডিফেন্স সেক্টর দেখবে। আমি যে কারণে বলছিলাম, জেন টেকনোলজি গত 5 দিনের মধ্যে 27% মতো ডাউন হয়ে গেছে, এবং এগুলোর পিছনে কিন্তু একটাই কারণ, যে কোম্পানিটার এতখানি প্রফিটেবিলিটি দেখা গেছিল, এত গুণ ভাবে বাড়ছিল, মানে আমি যদি এই মুহূর্তে বিগত পাঁচ বছরে দেখবো 2600% রিটার্ন দেওয়া কোম্পানি হঠাৎ করে পড়া শুরু করলো, এবং বিগত 1 মাসের মধ্যে প্রায় 40%-এর কাছাকাছি ডাউন হয়ে গেল। শুধু একটা বলে না, অনেকগুলো কোম্পানি, যেরকম আমি এফএম সেক্টরের ক্ষেত্রে বলবো এলটি ফুডস, এদেরও, কারণ এফএম সেক্টরের ম্যাক্সিমাম এদের কিন্তু এক্সপোর্ট হয়। এক্সপোর্ট যদি বানচাল হয়ে যায়, এক্সপোর্ট যদি ট্যারিফ চার্জ করা হয়, ব্যাপার হচ্ছে কি, একটা পেন তৈরি করা হলো, এই পেনটা বানাতে গিয়ে কস্টিং পড়েছিল 10 টাকা, এবং আদার সমস্ত খরচ খরচা দিয়ে 15 টাকা দাম পড়ছে। এই পেনটা যদি বিক্রি করি বাজারে যাই, এবং সেখানে যদি এর উপরে 20 টাকার পর 20 টাকা চাপানো হয়, তাহলে 40 টাকা দামে যদি বিক্রি করতে যাই বাইরে, কেউ কিনবে না, আমার প্রোডাক্টটা আমার কাছে ফিরে আসবে, ফলে একটা মুশকিল হবে। এখানে দুটো জিনিস ভারতের কাছে, দুটো চাপের সৃষ্টি হচ্ছে। একটা চাপ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে নিয়ে ডলারকে প্রাধান্য দিয়ে সমস্ত ব্যবসা করা হয় ওদের সঙ্গে, এবং সেক্ষেত্রে ট্যারিফটা ছাড়া হবে ঠিকই, কিন্তু বিদেশের সমস্ত পণ্যগুলো দেশে এলে দেশীয় শিল্পগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেশীয় শিল্প যেরকম একদিকে, উল্টো দিকে দেশীয় শিল্পকে যদি বাঁচাতে হয়, তাহলে পর কিন্তু ট্যারিফের ক্ষেত্রে ওই চার্জগুলো রাখতে হবে। আবার যদি ট্যারিফের ক্ষেত্রে চার্জগুলো রাখা হয়, তাহলে পর উল্টো দিকে মুশকিলটা হবে, এতগুলো ট্যারিফ চার্জেস হবে, যার ফলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে মুশকিল। ফলে এমন ধরনের সিচুয়েশন, দুদিকে ধারালো তরোয়ালের মতো, যেদিকে তুমি যাও সেদিকে কাটবে, মানে এমনই একটা সিচুয়েশনে চলে এসছে। সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি গোটা মার্কেট জুড়ে সিচুয়েশন। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যখন দেখছে রুপি কনস্ট্যান্টলি পড়ে চলেছে, তারা যে টাকা তারা ইনভেস্ট করেছে দেশে ডলার থেকে কনভার্ট করে রুপিতে এনেছিল, এবারে এখানে ইনভেস্টমেন্ট পরে যা প্রফিট হলো, সেই প্রফিট যখন ডলারে ওরা কনভার্ট করছে, তখন ওরা দেখতে পাচ্ছে যে ডলার নিয়ে এসছে, দেখা যাচ্ছে লাভের পরিমাণ অনেক কমে যাচ্ছে, কারণ রুপির কনভার্সন করার জন্য। ফলে এইখানে ওদের লস থাকার কারণে আতঙ্কিত হয়ে তারা কিন্তু সেল করে দিচ্ছে। সেকেন্ড ওয়ান, চায়না কিন্তু একটা পর একটা পজিটিভ খবর শোনাচ্ছে। প্রেজেন্টলি একটা খবর নিয়ে আসছে ডিপসিক। ডিপসিক কি জিনিস, ডিপসিক নিয়ে যদি কেউ জানতে চাও, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু আলোচনা করবো। আমরা যে জেন টেকনোলজি, যেটা খুব একটা সময় আমাদেরকে খুব আশা দেখিয়েছিল, এবং বলা হয়েছিল যে স্টকটা খুব সুন্দর রিটার্ন দেবে আমাদেরকে, শুধু একদিনের মধ্যে এই রিটার্ন দেখলাম শুধু আজকে 12%-এর বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। 12% ইজ নট ম্যাটার অফ জোক, 12%-এর বেশি কিন্তু কোম্পানিটা ডাউন হয়ে গেছে, এবং 5 দিনে দেখছি 26% ডাউন হয়েছে, 1 মাসে 36% ডাউন হয়ে গেছে।
এই যে কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে প্রচুর, যদি এর মধ্যে দেখি আমাদের ম্যাক্সিমাম থেকে এর মধ্যে প্রায় 40%-এর কাছাকাছি ডাউন হয়েছে, অথচ কোম্পানিটার রিটার্ন কিন্তু এই সিচুয়েশনে 2600% মতো রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা। এই যে সিচুয়েশন, এর সিচুয়েশনে এখন এই মুহূর্তে কি কি করা উচিত বা কেন এটা হচ্ছে, এটা একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে জেন টেকনোলজি আমাদের ফাইন্যান্সিয়ালি রিপোর্টে দেখিয়েছিল খুব পজিটিভ মুভমেন্ট এবং এক বছরে 365% প্রফিটেবিলিটি জাম্প করেছিল ইয়ার অন বেসিসে। সেখানে আমরা দেখতে পেলাম আজকে এই মুহূর্তে কিন্তু কোম্পানিটা অনেকটা ডাউন হয়ে গেছে। আমি চলে আসছি সেকেন্ড স্টকটার দিকে, এলটি ফুডস। এলটি ফুডসও দেখছি আজকে একদিনের মধ্যে 8% ডাউন এবং 5 দিনের মধ্যে 11-12% ডাউন হয়ে গেছে। এবং যদি দেখি 19% এক মাসে ডাউন, এবং 6 মাসের মধ্যে আমাদের ম্যাক্সিমাম থেকে যদি ডাউন দেখি দেখবো প্রায় 23% ডাউন হয়ে গেছে। এই যে কোম্পানিটা এতটা ডাউন হয়ে গেল, এতটা নেমে গেল, কারণ কি? যেটা আমি আগে বলছিলাম, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের সিচুয়েশন বা ইউএস এর থেকে এই ধরনের সিচুয়েশনের ফলে আমাদের মার্কেটে কিন্তু এটা একটা বড় এফেক্ট ফেলেছে। আমি জেন টেকনোলজি ক্ষেত্রে দেখি এদের স্টক পিস 69 রয়েছে এবং ইন্ডাস্ট্রি 43। যদি কোয়ার্টারলি প্রফিটেবিলিটি যাই, কোয়ার্টার প্রফিটে দেখতে পারবে এখানে কিন্তু রিটার্ন কিন্তু খারাপ করেনি। মানে আমি গত বছরে অপারেটিং প্রফিট 19 কোটি যেটা ছিল, এবছরে সেটা হয়েছে 80 কোটি। এবারে যদি আমি দেখি 80 কোটি থেকে দাঁড়িয়েছে এবারে তার মানে অনেকটা ডিফারেন্স, অনেকটাই চেঞ্জ হয়েছে। আমরা নেট প্রফিট দেখি, গত বছরে ছিল 14 কোটি, এই লাস্ট সেপ্টেম্বরে হয়েছে 63 কোটি, মানে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রফিটেবিলিটিতে অনেকটা আপ হওয়া সত্ত্বেও কোম্পানিটা কিন্তু আমাদেরকে রিটার্ন একেবারে নেগেটিভ করে দিয়েছে। বিগত 5 বছরে সেলস গ্রোথ 37%, 57% হচ্ছে প্রফিট গ্রোথ, আর রিটার্ন দিচ্ছে 98%। বোঝা গেল কোম্পানিটা কিন্তু সব দিকে পারফেক্ট কোম্পানি, ভালো কোম্পানি, এবং এদের কাজকর্ম যেরকম রয়ে গেছে, বেসিক্যালি ডিফেন্সের উপর কাজকর্ম করছে, সিকিউরিটি ফোর্সের উপর কাজকর্ম করে, ইন্ডিয়ান আর্ম ফোর্স, স্টেট পুলিশ ফোর্স এবং প্যারামিলিটারি ফোর্সের উপর কাজ করে, প্রচুর ড্রোন টেকনোলজি প্রচুর কাজ করছে, ড্রোনকে দিয়ে কিভাবে ডিফেন্সে কাজ করানো, ড্রোনকে দিয়ে কিভাবে যাতায়াত করা যায়, কিভাবে ডেলিভারিগুলো ড্রোনের মাধ্যমে করা যায়, তার উপরে কিন্তু প্রচুর কাজ করছে। ট্রেনিং সিমুলেটর হিসেবে কিন্তু অনেক জায়গায় কাজ করছে কোম্পানিটা। ফ্যান্টাস্টিক কোম্পানি, অথচ আজকে আমরা দেখতে পেলাম কোম্পানিটা অনেকটা ডাউন রয়েছে। আমি যদি সেকেন্ড কোম্পানির ক্ষেত্রে যাই, সেটা হচ্ছে এলটি ফুডস। এলটি ফুডসেরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকটা ডাউন হয়ে গেছিলো, যেটা আমি বলছি প্রায় 9% কাছে ডাউন হওয়া কোম্পানিটা কিন্তু স্টক পি রয়েছে 19.8, ইন্ডাস্ট্রিজ পি 34.9, এবং এই কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে মিড ক্যাপ লেভেলের। কোম্পানির ডেট টু ইকুইটি খুব সুন্দর 0.33, এবং এই মুহূর্তে সেলস গ্রোথ 17 রয়েছে এবং 5 বছরের সেলস গ্রোথ 14.8% রয়েছে। কোম্পানি ফ্যান্টাস্টিক, কিন্তু এবং আমাদের যদি কোয়ার্টারলি প্রফিটগুলো দেখি, কোয়ার্টার প্রফিটও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। 239 কোটির যেটা অপারেটিং প্রফিট, সেটা 250 কোটি দাঁড়িয়েছে। এবং যদি নেট প্রফিটের ক্ষেত্রে চলে যাই, দেখবো 153 কোটি যেটা ছিল, তুলনামূলকভাবে কিছুটা কম 145 কোটি হয়েছে। কিন্তু এতটা ডাউন হওয়ার ব্যাপার নয়। এদের ম্যাক্সিমাম কাজকর্ম যেটা হয়, এদের কিন্তু এক্সপোর্টের ব্যাপার বেশি কাজ হয়। মানে আমাদের এখানে তুমি লক্ষ্য করে দেখবে, এখানে আমাদের বেসিক্যালি কোম্পানিটার কাজ কি, বাসমতি রাইসের উপর কাজ করে, ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড বাসমতি রাইস তাদের ম্যানুফ্যাকচার করছে, তাদের ডোমেস্টিক এবং ওভারসিজ মার্কেটে কিন্তু এরা প্রচুরভাবে বিক্রি করে। ইউএস এবং ইউরোপ এই দুটোর ক্ষেত্রে এদের কাস্টমার হচ্ছে প্রচুর, এবং এই কারণের জন্য যখনই এই ধরনের এক্সপোর্টের ক্ষেত্রে এমবার্গো আসছে, এক্সপোর্টের ক্ষেত্রে ট্যারিফ ডবল চার্জ করা হচ্ছে, তখন কিন্তু এগুলোর মধ্যে একটা বড় মাত্রার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। সে কারণের জন্য কিন্তু আলটিমেটলি ইনভেস্টারদের এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো এইগুলো প্রত্যেকটা আমাদেরকে যে পয়েন্টটাকে দেখিয়ে দেয়, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই মুহূর্তে কি করা উচিত। মানে এখন এক নাম্বার রয়েছে যা দেখা যাচ্ছে, যারা সুইংয়ে যাচ্ছে, সুইং ট্রেডিংয়ে এই মুহূর্তে কোন স্টকটা কতটা রিকভার করবে বলা খুব মুশকিল। এবং দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে এফআইআই কনস্ট্যান্টলি সেলিং করে চলেছে, ফলে আলটিমেটলি এই ধরনের স্টকগুলোর ক্ষেত্রে একটা নেগেটিভ এফেক্ট পড়া শুরু হয়ে গেছে। ডোমেস্টিক যারা ইনভেস্টাররা আছে তারাও কিন্তু বেশ কিছু পরিমাণে সেল করছে, বিশেষ করে যখন তারা দেখতে পাচ্ছে যে মার্কেটে এমন জায়গা এসছে যেখানে, যেটা আমি শুরু করেছিলাম যে কথাটা বলে, বিংশ শতাব্দীতে আমাদের টোটালি যে কোন ইন্ডিয়াকে বাঁচতে গেলে এক্সপোর্ট করতে হবে প্রচুর, এবং এক্সপোর্টটা তখনই যদি ট্যারিফ চার্জ হয়, এক্সপোর্টে প্রবলেম দেখা যায়, তাহলে পর কিন্তু শুধু ডোমেস্টিকের উপর ভরসা করে টিকে থাকাটা মুশকিল। এবং বেঁচে থাকলেও
তাদের পক্ষে প্রফিটটা সেই লেভেলে প্রফিট আনাটা প্রায় অসম্ভব। সেই কারণের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি স্পেশালি টেক্সটাইল সেক্টর, যেটা আমরা রিসেন্ট দেখতে পেলাম, সেখানে বেশ কিছু স্টকের ক্ষেত্রে আমরা দেখলাম নেগেটিভ রিটার্ন দিচ্ছে। আমরা যেরকম দেখলাম এফএম সেক্টরের ক্ষেত্রে, যা বিশেষ করে যারা ফরেনের উপর ডিপেন্ডেন্ট, বিদেশে ইনভেস্টমেন্টে, যে এলটি ফুডসের কথা বলি, হিন্দুস্তান ফুডসে যেরকম রয়েছে। আমরা ডিফেন্স সেক্টরে যেগুলো এক্সপোর্ট করছে বাইরে, যেরকম ড্রোন রিলেটেড ব্যাপার, নাইট ভিশন, আদার ইনস্ট্রুমেন্ট, প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট যেগুলো ডিফেন্সে কাজে লাগে, সে সমস্তগুলো কিন্তু বা ড্রোন টেকনোলজি বেশ কিছু জায়গায় লাগে, সেগুলোর ক্ষেত্রে যখন এই ধরনের এক্সপোর্ট ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, ফলে ওদেরকে কিন্তু একটা নেগেটিভিটি তৈরি করছে। সেই কারণের জন্য আমরা দেখতে পেলাম এই স্টকগুলো এরকম অবস্থা। এখন প্রশ্ন চিহ্ন লাস্ট থাকছে, সেটা হচ্ছে তাহলে কি করা উচিত এই মুহূর্তে। প্রথম হচ্ছে বাজেট পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তার আগে আমরা এখনই কোনো ডিসিশন নিতে পারছি না। দ্বিতীয়ত, বাজেট নিয়ে যে কথাগুলো আসছে সেখানে খুব কন্ট্রাডিক্টরি, সেটাও কিন্তু খুব পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে না। যেমন এই মুহূর্তে যে বাজেটে যে বক্তব্য রাখছে, সেখানে হচ্ছে কয়েকটা পয়েন্টকে ওরা মাথায় রাখছে। হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে বাজেটের মধ্যে ট্যাক্স রিলিফ বলে একটা ব্যাপার আসছে। ট্যাক্সটা কমানো যেতে কমিয়ে সাধারণ মানুষদেরকে রিলিফ করা হবে বলে মনে করছে। কিন্তু এটা দেখা গেছে অতীতে যে ট্যাক্সের ক্ষেত্রে খুব বেশি সরকারের তরফ থেকে পজিটিভ আসেনি, এবং যারা স্পেশালিস্ট তারা বলছে খুব একটা এক্সপেকটেশন থাকার কথা না। সেকেন্ড ওয়ান যেটা আসছে জিএসটি 35% জিএসটি নতুন স্ল্যাব ইন্ট্রোডিউস করা হতে পারে। তো এই ধরনের ঘটনাগুলো যখন আসছে তখন, বা জিএসটির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় চার্জ করা হতে পারে, এই ধরনের প্রশ্নগুলো যখন আসছে, এই কথাগুলো আসছে, তখন ন্যাচারালি খুব বেশি এক্সপেকটেশন আসছে না। ফলে মোটমাট এখন বাজেট অপেক্ষা ওয়েট করতে হবে। দ্বিতীয়ত, বাজেটে যদি নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে, তাহলে কিন্তু আমরা দেখব মার্কেটে আরেকটা বড় পতন, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। অবশ্যই এটা ঠিক যে আমরা যদি এই মুহূর্তে ওয়েট করি এবং ওয়েট করার পরে মার্কেটটা কারেক্ট হয়, আরও কিছুটা কারেকশন আসে, তাহলে ইনভেস্ট করি, তাহলে লং রানে গিয়ে আমাদের কিন্তু একটা খুব ভালো লেভেলের রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। যারা সুইং করবে বা যারা শর্ট টার্ম ট্রেড করতে চাইছে, তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হবে। সেটা হবে কিন্তু বাজেটের পরবর্তীকালে, এবং আমরা সকলেই কিন্তু ওয়েট করব সেইটার জন্য। আজকে এখানে শেষ করলাম।